আমরা সকল বাঙালিদের জন্য দীপুদা অর্থাৎ দার্জিলিং, পুরী এবং দীঘার মধ্যে কিন্তু দীঘাতে ঘুরতে আসার জন্য যে কোনো ছোটোখাটো অজুহাতই যথেষ্ট। কারণ দীঘা যে আমাদের সবথেকে কাছের, তাই কি না? কারণ দীঘার রাস্তাঘাট, প্রতিটি মোড় এবং দোকানপাট আমাদের অতি পরিচিত। তাই তো যারা দীঘা আসার জন্য ছুটি পান না কিন্তু সঠিক সুযোগের যোগসূত্র খুঁজে বেড়ান, তারা কিন্তু অনায়াসেই ওয়ান ডে ট্যুরে দীঘা পুনরায় এক্সপ্লোর করতে পারেন, ঠিক আমার মতন। মোহনা সংলগ্ন পুরো মাছের মার্কেটটা এই দিক, এখান থেকে যে সব ট্রেলারগুলো যাচ্ছে তাদের আবার ফিরে আসতে মোটামুটি এক সপ্তাহ টাইম লাগে আর এটা পুরোপুরি ইন্টারন্যাশনাল ফিশ একটা ডিপোর্ট তৈরি হচ্ছে আর কি এখানে। তাহলে চলুন একটু ভিন্ন রূপে ওয়ান ডে ট্যুরে দীঘাকে এক্সপ্লোর করা যাক, যাতে ঘোরাঘুরির সাথে থাকতে চলেছে কিছু বৈচিত্র্যময় দিকের আভাস। দীঘা ওল্ড বিচ আর নিউ দীঘার বিচে তো যাওয়া হয়ই আর কি, তো তালসারি বিচটায় কিন্তু আসা উচিত আর কি। দারুণ সিনিক বিচ, তো বিকেলে এই মুহূর্তে অসাধারণ লাগছে বিচটা। তবে এর থেকে বেশি কিছু আর আমি এই মুহূর্তে বলতে চাইছি না। সেটা জানতে হলে একটু ধৈর্যের পরীক্ষা দিয়ে গোটা ভিডিওটা একবার দেখতে হবে। এর আগে সকল দীঘা বা মন্দারমণি ভিডিওতে আমি কিন্তু সাঁতরাগাছি স্টেশনের উল্লেখ করেছি বা দেখিয়েছি, কারণ আমি সাঁতরাগাছিতেই থাকি। তাই ন্যাচারালি সাঁতরাগাছি থেকেই ট্রেন ধরাটা আমার পক্ষে সুবিধাকর। দীঘা যাওয়ার লোকালগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই 6:45 প্রতিনিয়ত সাঁতরাগাছি থেকে পাঁশকুড়াগামী এই লোকালটি, যেটি আবার পাঁশকুড়া থেকে দিক পরিবর্তন করে নিয়ে দীঘা লোকালে পরিণত হয়। 2 ঘন্টার এই ট্রেন জার্নিটা প্রতিবারই মনের ভিতর এক আনন্দের আভাস যোগায়, কারণ ট্রেনটা আমাদেরকে সমুদ্রের কাছে যে নিয়ে যায়। আরে কথা বলতে বলতে যে কখন দীঘা স্টেশনে চলে এসেছি বোঝা যায়নি। যাই হোক, সকল যাত্রীদেরকে একটু যেতে দিলাম, কারণ আমি কিন্তু একটু নিশ্চিন্তে যেতে চাই। বন্ধুরা, চলে এসেছি দীঘাতে, শীতকালে দীঘা ঘোরাতে আর কি। আসার সময়ের যে জার্নিটার আর আলাদা করে ব্লগ বানায়নি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন কীভাবে দীঘা আসতে পারেন আর কি। তো আমি এসেছি এই লোকাল ট্রেনটাতে, যেটা দাঁড়িয়ে আছে আর কি। সকাল 6:45 ছাড়ে, সাঁতরাগাছি থেকে ছাড়ে, সেই ট্রেনটাতেই এসেছি। এখন বাজে মোটামুটি 11:15 নাগাদ এসে দাঁড় করিয়ে দিয়েছে দীঘাতে। তো এবারের যে ব্লগটা থাকবে, এবারের ব্লগটা একটুখানি অন্য টাইপের থাকবে, একটু অন্যভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দীঘায়। শীতকালের দীঘা, গরমকালে আমরা সবাই আসি, সাথে থাকবেন। এবারের দীঘার ব্লগটা একটু অন্য টাইপের হচ্ছে, আমি প্রত্যেকটা মুহূর্তের যে ভিডিওগুলো হয় আপনাদেরকে তুলে ধরবো। ট্রেন থেকে দীঘা স্টেশনে নামার পর এতক্ষণ ব্যয় করাটা আমার জীবনে মনে হয় প্রথমবার। তবে বলবো কি, বেশ ভালোই লাগছিল। আবার সামনেই দেখতে পেলাম দীঘার প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরকেও। জগন্নাথ মন্দিরেও অবশ্যই যাব, তবে এই মুহূর্তে নয়, আসবো দুপুরবেলায়। এখন বাজছিল সকাল 11:20। আমার হাতে কিন্তু বিশেষ সময় নেই। ওয়ান ডে ট্যুরে দীঘাতে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সঠিক সময়ের মূল্যায়ন দিয়েই তবে ঘোরাঘুরি করতে হবে। তাড়াতাড়ি করে প্রাতরাশ সেরে নিয়েই রওনা দিয়েছি কিন্তু মোহনা যাওয়ার উদ্দেশ্যে। দীঘা স্টেশনের বাইরে থেকেই একটা টোটো নিয়ে নেবেন মোহনা যাওয়ার জন্য। মাথা পিছু 40 থেকে 50 টাকা পড়বে, তবে এটা সিজনাল ওয়াইজ বদলাতেও পারে। মোহনায় যাওয়ার জন্য এখনকার এই মেরিন ড্রাইভের রাস্তাটা কিন্তু বেশ মনোরম। ডান পাশে থাকবে সমুদ্র, সামনে খোলা এবং ফাঁকা রাস্তা, আর তার সাথে উপরি পাওনা রূপে থাকবে সবসময় বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। এবার এসে উপস্থিত হয়েছিলাম মোহনার মাছের মার্কেটে। এখানে কিন্তু বিশেষত রবিবার বাজারটা খুবই জমজমাট থাকে এবং সাথে রকমারি মাছও পাওয়া যায়। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের সাথে চিংড়ি এবং কাঁকড়ার বিপুল কালেকশন সত্যি তাক লাগানোর মতন।
কত করে? এটা 1500, এটা 1400, এটা 1000, এটা 1000। যদিও এখন সময়টা শীতকাল, তাতেও কিন্তু ইলিশের আধিক্যটা সত্যিই একটু ভাবনা দেওয়ার মতো। তাহলে বর্ষায় কি হতে পারে সেটা আপনারা ভেবেই নিন। ফিশ মার্কেটের পাশেই চোখ ঘোরাতেই নজরে পড়ল এই প্রদীপ প্যাকিং সেন্টারের দিকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখন থেকে রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তে প্যাকেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের আবেদনের সমস্ত মাছ। মাছের বাজারকে পাশে রেখে এবার এগিয়ে চলি প্রধান মোহনা স্থানটিতে। রকমারি সমস্ত দোকানের আনাগোনার মাঝে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর সকল দৃশ্য। এই যে সকল ট্রলারগুলো যাচ্ছে এবং অপরদিকে ফিরছে, এরাই কিন্তু সবসময় ফিশ এক্সপোর্ট করে থাকে। আর এটা কিন্তু একটা নিরন্তর প্রসেস। দূরে জলের ওপর মনে হচ্ছে যেন বসে আছে সব সাইবেরিয়ান বার্ডসরা। দীঘার বীচকে সামনে ফেলে রেখে চলে এসেছি মোহনায়। আর এই জায়গাটার মধ্যে একটা আলাদা টাইপেরই মানে একটা ফিলিংস থাকে আর কি সবসময়। এই যে সমুদ্র, দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে যাওয়া, এর একটা আলাদা মহিমা আর কি। তো এই জায়গাটা খুব একটা বেশি ওভার রেটেড নয় আর কি, খুব আন্ডার রেটেড জায়গা। তো এটা হওয়া উচিত নয় আর কি। এটা সকলেই আসবেন, খুব ভালো লাগে। আর এই মুহূর্তে এখন জোয়ার রয়েছে, জল নামবে একটু পরে আর কি। তো আমি যতবারই এখানে আসি দারুণ দারুণ টাইপের একটা ফিলিং থাকে আর কি সবসময়। আমার সকল বন্ধুদের এবং দর্শনার্থীদের আমি একটাই অনুরোধ করব যে আপনারা যখন নেক্সট বার দীঘা আসবেন তখন কিন্তু এই মোহনাকে একটুখানি সময় দেবেন। এখানে এসে কিছুটা সময় কাটালে আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। রাশি রাশি শুটকি মাছ রোদ্দুরেতে শুকনো করতে দেওয়া হয়েছে। ড্রাই করার পরে এখান থেকে এক্সপোর্ট করে দেওয়া হবে। এখানে সমস্ত সব শুটকি মাছকে শুকনো করা হচ্ছে এখানে। এটা নতুন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেট। আচ্ছা আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় সাপ্লাই হবে? আচ্ছা, ও আচ্ছা। এনাদের কিন্তু এটাই প্রতিনিয়ত কাজ, যে সকল নেটগুলো রিপেয়ারের দরকার তাদেরকে রিপেয়ারিং করা এবং নতুন জাল পুনে রাখা।
দেখুন, এই শুটকি মাছগুলোকে এরকম বান্ডেলের মতন করে বেঁধে রাখা হয়। বেঁধে দেখে কিলো দরে এদেরকে বেচা হয়। আপনারাও কিন্তু চাইলে এখান থেকে কিনতে পারেন। রেটটা ভ্যারি করবে মাছের ভ্যারাইটি এবং সমসাময়িক বাজার দরের ওপর। এই গোটা এরিয়াটা আন্ডার ম্যানুফ্যাকচার অবস্থায় থাকলেও ভবিষ্যতে কিন্তু এর রমরমা প্রচুর পরিমাণে বাড়বে। এটা একটা ইন্টারন্যাশনাল ফিশ ডিপো হিসেবে স্বীকৃতি লাভ পাবে। দীঘার মোহনা সংলগ্ন মানে ওই দিকটা হচ্ছে পুরো মাছের মার্কেটটা, ওই দিকটা ওই যে সবুজ এই ছাউনি যেগুলো রয়েছে আর কি, ওগুলো হচ্ছে মাছের মার্কেট। আর তার ঠিক অপোজিটেই হচ্ছে এটা হচ্ছে টোটাল মাছের যে আড়ত আর কি। তো এখানে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে সব শুটকি মাছগুলো রয়েছে। আর এখানে লোকাল একজন ভাইকে জিজ্ঞেস করা হলো যে এখান থেকে যে সব ট্রেলারগুলো যাচ্ছে তাদের আবার ফিরে আসতে মোটামুটি এক সপ্তাহ টাইম লাগে আর কি। মানে এখান থেকে পুরো লোডিং করে যাবে আর ওখানে গিয়ে পুরোপুরি আনলোড করে দিয়ে আর ফিরতে মোটামুটি এক সপ্তাহের মতন টাইম লাগে। তো তাতে মাছের কোনো অসুবিধা হয় না। আর এটা পুরোপুরি ইন্টারন্যাশনাল ফিশ একটা ডিপোর্ট তৈরি হচ্ছে আর কি এখান থেকে পুরো এশিয়াতে এমনকি ইউরোপে পর্যন্ত এখান থেকে পরবর্তীকালে আর কি, এখনও পুরোপুরি ওটা হয়ে ওঠেনি, পরবর্তীকালে এখান থেকে কিন্তু পুরোপুরি এক্সপোর্টের যে সিস্টেমটা সেটা তৈরি হয়ে যাবে। তো একটা বেশ ভালো ইনফরমেশন পাওয়া গেল। মোহনা দেখে নেওয়ার পর সরাসরি চলে আসুন ওল্ড দীঘা, আমাদের সকলের অতি পরিচিত সেই সি বিচটিতে। এই মুহূর্তে বিচে ভিড়টা কম ছিল, কিন্তু একটু ভাটা পড়তেই লোকের প্রচুর আনাগোনা দেখতে পেলাম। এই দেখুন, এই বিচে কিছুটা সময় কাটাতে এবং অতীতের অনেক স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে। তবে দীঘা সি বিচকে টাটা বলে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তবে জগন্নাথ মন্দিরের জন্য একটা কথা আপনাদেরকে আগেই মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আগে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এখানে অ্যালাউ ছিল, যদিও এখন সেটা কিন্তু নয়। শুধুমাত্র বাইরের প্রেমাইসিসে আপনারা ভিডিওস এবং স্টিল ফটোস তুলতে পারেন। মন্দিরের ভিতর 4টি দ্বার আছে, যার মধ্যে শেষেরটি হবে মুখ্য দ্বার। বিগত 2 বছরে দীঘার জগন্নাথ মন্দিরটি দীঘার পর্যটন কেন্দ্রের একটি অন্যতম আকর্ষণ বলে ঘোষিত করা হয়েছে। মন্দির প্রিমাইসিসের ভেতরেই একটি দারুণ শপ
করা হয়েছে, যেখানে এই সমস্ত আকর্ষণীয় আইডলসগুলোকে বিক্রি করা হয়। তবে এরা কিন্তু একেবারেই পকেট ফ্রেন্ডলি নয়, প্রতিটি আইটেমসই কিন্তু প্রচুর ব্যয়বহুল, কিন্তু কালেকশানসের দিকে কোনো কথা হবে না, একেবারে নাম্বার 1 কালেকশানস রয়েছে। দুপুর নিজের বেশ খানিকটা পথ অতিক্রান্ত করে এবার কিন্তু বিকেলকে স্বাগত জানাচ্ছে, তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম তালসারি বিচ যাওয়ার উদ্দেশ্যে। তালসারি বিচ যাওয়ার রাস্তাটা এই ধরনের অমায়িক নেচারে পরিপূর্ণ হবে এটা কিন্তু আমি আগে ভেবে দেখিনি। একদিকে যেমন দীঘা বা উদয়পুর বিচের জনবহুল যে মাহল, তার ঠিক একদম বিপরীত প্রান্তে রয়েছে এই তালসারির বিচটি। অর্থাৎ কি অমায়িক এবং শান্তিপূর্ণ এই বিচটি, অন্তত এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে। এই মুহূর্তে আছি এখন তালসারির বিচে। তালসারির বিচটা বলতে কি আমি প্রথম লাইফে ফার্স্ট টাইম এলাম আর কি, ফার্স্ট টাইম এলাম তালসারির বিচে। বিচটা কিন্তু একটা অন্যরকম ভাব আছে এখানে। সমুদ্র এই মুহূর্তে এখন সমুদ্রের কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, দূর দূর দূরান্তরে কোনো সমুদ্র দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আর বিকেলের পড়ন্ত বিকেলে এই মুহূর্তে অসাধারণ লাগছে বিচটা দেখতে। অপরদিকে যেখানে দীঘা বা মন্দারমণিতে বিচেতে যেখানে ঢেউ একদম এসে আছড়ে পড়ছে, ঠিক তার বিপরীত সাইডে মানে দীঘা থেকে মাত্র 6-7-8 কিলোমিটারের ডিস্টেন্সে তালসারি বিচটা কিন্তু একদম অপোজিট। এই মুহূর্তে তো সমুদ্রই নেই কাছে, তো সকল সময় এটা থাকে না, জল এখানেও আসে, তার এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, জল ঢুকছে। আমি তো বলবো যে এখানে অবশ্যই অতি অবশ্যই আসা উচিত, সময় কাটান একটু এসে। এখন শীতকাল রয়েছে, তো আপনারা গরমের বিকেলেও এখানে আসতে পারেন। খুব সুন্দর লাগছে আর কি চতুর্দিকটা। আর ওই সাইডগুলোতে যে গাছের যে টোটাল যে বড় দূর থেকে আমরা দেখতে পাচ্ছি গাছের সারিবদ্ধভাবে, এই জিনিসটাও সত্যি দারুণ লাগছে। এখানে হচ্ছে ফেমাসটা কি না লাল ক্যাংকড়া, এখানে লাল ক্যাংকড়া ফেমাস। আচ্ছা ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এইখানে আমাদের লাস্ট হচ্ছে আচ্ছা বঙ্গোপসাগর। আচ্ছা অনেকগুলো লোক কি টুরিস্ট ভালো ভালো মন্দ সব আসে আচ্ছা। এইখানে যারা টুরিস্ট সব আসে, হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবে ওকে বলতে পারে, আচ্ছা কোনো ডিস্টার্ব নেই, কোনো চিন্তাই নেই। কোনো 6টার দিকে জোয়ার শুরু হয়ে যায়, আচ্ছা বেলা 11:30 12টা অবধি। 12টা অবধি। 12টা এই যেমন এখন যেমন জল দেখতে পাচ্ছি না একটু, এখন ভাটা চলছে বাবু, এখন ভাটা চলছে। জোয়ার হয়ে যাওয়া 2 ঘন্টা পর জোয়ার, আর 2 ঘন্টা পরে। আজ্ঞা। তো সেই সময় কোটা অবধি জলটা আসে? এই জলটা আছে সমুদ্র থেকে আসে, এই হ্যাঁ। নদীতে ঢুকে, আচ্ছা এই নদীতে ঢুকে এটা পুরো ভর্তি হয়ে যায়। আচ্ছা, মানে ওই অবধি পুরো জল এসে যাবে পুরো এই যে একদম পুরো? পাথর আছে, সেই পাথর বন চলে যাবে ও, জলটা। আচ্ছা, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আচ্ছা আচ্ছা। জোয়ার ভাটা নদী। সুবর্ণরেখা নদী, হ্যাঁ, আচ্ছা। তো এখানে কি সামনে কি মোহনা আছে নাকি? ওই সামনে আছে মোহনা আছে, আচ্ছা একটা হচ্ছে সুবর্ণপুর দ্বীপ আছে। আচ্ছা। ওইখানে যে লাল ক্যাংড়া উঠা বসা করে সব আচ্ছা। লাল পড়ে গেছে, ও লক্ষ আচ্ছা। লক্ষ দেখবেন। ওখানে কি বোটে করে যেতে হয় নাকি? বোটে করে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি বলবো যে অনেকেই উদয়পুর বিচে যান, দীঘা ওল্ড বিচ আর নিউ দীঘার বিচে তো যাওয়া হয়ই আর কি। তো তালসারি বিচটা কিন্তু আসা উচিত আর কি। দারুণ সিনিক বিচ, খুব খুব সুন্দর লাগছে আর কি সিনিক বিচ। তালসারি বিচ থেকে সোজাসুজি সন্ধ্যেবেলায় চলে এসেছি ঢেউসাগর পার্কে। বাচ্চাদের জন্য এবং ফ্যামিলিতে টাইম স্পেন্ড করার জন্য একটি অনবদ্য পার্ক। এটি নিউলি কনস্ট্রাক্টেড দীঘাতে একটি পার্ক। মাথা পিছু 20 টাকা টিকিটের বিনিময়ে আপনাদের এন্ট্রি হতে পারে এই পার্কে। তবে আদার্স যে সমস্ত রাইডসগুলো রয়েছে তার জন্য আলাদা করে সেপারেট টিকিট কাটতে হবে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই একদিনের ট্যুরের দীঘা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আর যে সকল বন্ধুরা নতুন আমার অভিজ আর্ট পরিবারে এসে জুড়েছেন
তারা যদি ইচ্ছে হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কি হবে বলুন তো, আগামী দিনের সমস্ত নতুন ভিডিওগুলির নোটিফিকেশানস বিনা কোনো বাধায় আপনাদের মোবাইল স্ক্রিনে ব্লিঙ্ক করবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমি অভিজিৎ আজকে এই বলে এই মুহূর্তে সাইন অফ করছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন আর এক জায়গার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, শুধুমাত্র আমার চ্যানেল কোথায়, হ্যাঁ অভিজ পাটে।